কল্পনা করুন এমন এক বিভীষিকার যেখানে আপনার সবচেয়ে আপন মানুষটি আপনার রক্তপিপাসু শত্রুতে পরিণত হয়। জম্বি ভাইরাসে যখন গোটা পৃথিবী এক নিস্তব্ধ কবরস্থানে পরিণত হয়েছে, তখন 10 বছরের এক অনাথ মেয়ে লড়াই করছে টিকে থাকার জন্য। কিন্তু গল্পের মোড় তখন ঘুরে যায় যখন সে জানতে পারে যেই জম্বি দানবটি তাকে মারার জন্য হন্যে হয়ে খুঁজছে সে অন্য কেউ নয়, স্বয়ং তার নিজের জন্মদাতা পিতা। একদিকে 10 বছর ধরে ছায়ার মতো আগলে রাখা পালক বাবা, আর অন্যদিকে ভাইরাসে পচে যাওয়া নিজের আসল বাবা। এবিগেল কি পারবে নিজের অতীতের ওপর গুলি চালাতে, নাকি রক্তের টান হার মানাবে টিকে থাকার লড়াইকে? নমস্কার বন্ধুরা, সিনেগরের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এক হাড়হিম করা অ্যাকশন আর ইমোশনে ভরপুর জম্বি থ্রিলার সিনেমা সাইলেন্ট জুন নিয়ে। এই গল্পটি শুধু বেঁচে থাকার লড়াই নয়, এটি এমন এক সম্পর্কের গল্প যা ধ্বংসস্তূপের মাঝেও পিতৃত্বের সংজ্ঞা বদলে দেয়। 10 বছর আগের এক অভিশপ্ত রাত কিভাবে বদলে দিয়েছিল ছোট্ট এবিগেলের জীবন, আর কিভাবে এক অচেনা জম্বি শিকারী যে তার কাছে মসিহা হয়ে ধরা দিয়েছিল, সেই রোমহর্ষক যাত্রাই আমরা দেখব এই সিনেমায়। মানুষের নিষ্ঠুরতা আর জম্বিদের রাজত্বের মাঝে এই অসম লড়াই কি শেষ পর্যন্ত এক নিরাপদ আশ্রয়ের খোঁজ নিবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই ধরনের দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন পেতে সিনেগর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন প্রবেশ করা যাক এক নিস্তব্ধ আর ভয়ঙ্কর পৃথিবীর গভীরে। গল্পের শুরু হয় একটি ছেলেকে দিয়ে, যে নিজের ঘরে বসে টিভিতে কার্টুন দেখছিল। তখনই হঠাৎ টিভির সিগন্যাল চলে যায় এবং স্ক্রিনে একটি ইমার্জেন্সি রিপোর্ট আসতে শুরু করে। এই খবরটি সেই ছেলেটির হাসি কেড়ে নেয়, কারণ টিভিতে জানানো হয় যে সারা বিশ্বে একটি অত্যন্ত বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার ফলে আক্রান্ত মানুষ মাত্র কয়েক মিনিটের মধ্যে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছে। এই ভাইরাসটি খুব দ্রুত ছড়ায় এবং পুরো পৃথিবী এই ভাইরাসের কবলে চলে এসেছে। টিভিতে সতর্ক করে দেওয়া হয় যে যারা এই খবরটি শুনছে তারা যেন দ্রুত নিজের জন্য কোনো নিরাপদ জায়গা খুঁজে নেয়। ছেলেটি এইসব দেখছিল, তখনই হঠাৎ উপরের ঘর থেকে একটি অদ্ভুত ধরনের শব্দ আসে। সেই শব্দ শুনে ছেলেটির গলায় শ্বাস আটকে যায়। ছেলেটি ধীরে ধীরে বিদ্যু কদমে সিঁড়ি বেয়ে ওপরে যায় এবং ঘরের ভেতর উকি দেয়। তখনই তার বড় বোন হঠাৎ তার সামনে এসে তাকে ভয় দেখিয়ে দেয়। এটি ছিল তার একটি মজা। স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা দুজনেই তাদের মায়ের ঘরের দিকে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে তাদের মা খুব চিন্তিত এবং সে ভিডিও কলে তার স্বামীকে এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলছে। তাদের বাবা, যিনি একজন পাইলট, তাদের সতর্ক করে দেয় যে সে এখন ফিরে আসতে পারবে না, কিন্তু তারা যেন সবাই কোনো নিরাপদ জায়গা খুঁজে সেখানে চলে যায়। স্ক্রিনে বাবা নিজের হাতে পরা একটি লাকি ব্রেসলেট তার সন্তানদের দেখায়। এটি সেই ব্রেসলেট ছিল যা তার মেয়ে এবিগেল তৈরি করেছিল। এটি দেখে এবিগেল খুব খুশি হয় এবং সে আশা পায়, কিন্তু তখনই তারা বাইরে থেকে মানুষের চিৎকার এবং আর্তনাদ ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। মা তৎক্ষণাৎ ফোন রেখে এবং দ্রুত জিনিসপত্র গুছাতে শুরু করে। সে এক মুহূর্তের সময় নষ্ট না করে তার 2 সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। তারা তিনজনে দৌড়াতে দৌড়াতে নিজেদের গাড়ির দিকে এগিয়ে যায়। তারা যখনই গাড়ির দরজা খুলে বসতে যাবে, হঠাৎ কোথাও থেকে একটি খিলখিল জম্বি সেই শিশুদের মায়ের উপর অ্যাটাক করে দেয়। এইসব এত দ্রুত ঘটে যে কেউ সামলে নেওয়ার সুযোগ পায় না। ভয়ে ছোট্ট এবিগেল দ্রুত গাড়ির নিচে লুকিয়ে পড়ে। সে নিজের চোখের সামনে গাড়ির নিচ থেকে দেখে যে সেই জম্বিটি তার মাকে ছিঁড়ে খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তার ছোট ভাই এবং তার মা দুজনেই সেই জম্বির হাতে মারা যায়। এবিগেল নিজের শ্বাস বন্ধ করে সেখানে গুটিসুটি মেরে থাকে। ভাগ্যক্রমে সেই জম্বিটি সেই ছোট মেয়েটিকে দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায়। এই ছোট মেয়েটি ভয়ে কাঁপছিল যে তখনই সে দেখে তার মায়ের শরীর অদ্ভুতভাবে নড়াচড়া শুরু করেছে। ভাইরাসের কারণে তার মাও এখন একজন জম্বি হয়ে গেছে। মা নিজের মেয়েকে এই গাড়ির নিচে দেখে তার দিকে তেড়ে আসে। ঠিক সেই সময় জ্যাক নামে এক অপরিচিত ব্যক্তি সেখানে আসে। জ্যাক তখনই নিজের বন্দুক দিয়ে জম্বি হয়ে যাওয়া এবিগেলের মাকে গুলি করে মেরে ফেলে এবং এবিগেলকে গাড়ির নিচ থেকে বাইরে টেনে নিয়ে আসে। তখনই তারা দেখে যে এবিগেলের ছোট ভাইও জম্বিতে পরিণত হচ্ছে। জ্যাক সেই মেয়েটিকে তার চোখ এবং কান বন্ধ করতে বলে এবং তার জম্বি হয়ে যাওয়া ছোট ভাইকেও গুলি করে মেরে ফেলে। জ্যাক সেই একা মেয়েটির হাত ধরে এবং তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। সময় অতিবাহিত হয় এবং এখন 10 বছর পরের দৃশ্য সামনে আসে। জম্বি ভাইরাসের কারণে মানব সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একসময় আলোয় ঝলমল করা শহরগুলো এখন জনমানবহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত প্রায় সব মানুষ হয় মারা গেছে অথবা জম্বি হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই জনমানবহীন পৃথিবীতে এবিগেল এখন বড় হয়ে গেছে। সেই দিন থেকে আজ পর্যন্ত এবিগেল জ্যাকের তত্ত্বাবধানে বড় হয়েছে। জ্যাক তাকে প্রশিক্ষণ দিয়ে জম্বিদের সাথে লড়াই করা, অস্ত্র চালানো এবং নিজেকে রক্ষা করা শিখিয়ে দিয়েছে। এবিগেল জানে যে সেই দিন তার জীবনে জ্যাক না আসলে সে এতক্ষণে মারা যেত। এই কারণেই সে জ্যাককে নিজের
বাবার মতো মানে। এত বছর জঙ্গলে একা থাকার পর এবিগেল খুব একাকিত্ব অনুভব করছিল। তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল সে যেন কোনো জনবসতি খুঁজে পায় এবং সেখানে মানুষের সাথে মিলেমিশে থাকতে পারে। কিন্তু জ্যাক মানুষের মধ্যে থাকা একদমই পছন্দ করে না। তার মনে হয় মানুষ জম্বিদের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। রাত হয়েছে এবং তারা দুজনে জঙ্গলে ক্যাম্প করে ঘুমাচ্ছে। তখনই হঠাৎ কোনো শুকনো ডাল ভেঙে যাওয়ার শব্দে জ্যাকের ঘুম ভেঙে যায়। সে ধীরে ধীরে নিজের বন্দুক তুলে নেয় এবং ক্যাম্প থেকে বেরিয়ে দেখে অন্ধকারের মধ্যে একটি জম্বি দ্রুত জ্যাকের ওপর হামলা করে দেয়। কিন্তু জ্যাক ক্ষিপ্রতার সাথে পিছিয়ে আসে এবং অনবরত গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। গুলির শব্দ শুনে এবিগেলও সেখানে পৌঁছে যায়। গত 10 বছর ধরে জঙ্গলে জম্বি শিকার করার কারণে এই দুইজনের এতটাই অভিজ্ঞতা হয়ে গিয়েছিল যে তারা জানতো জম্বিরা প্রায়ই দল বেঁধে থাকে। তারা বুঝে যায় যে একটি যদি এখানে থাকে তবে আশেপাশে আরো অনেক জম্বি থাকবে। বিপদ আঁচ করতে পেরে তারা দ্রুত এখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে এবং সকাল হতেই নিজেদের ঘোড়ায় চড়ে সেখান থেকে রওনা দেয়। তারা জঙ্গলের পথে এগিয়ে যাচ্ছিল, তখনই পথে তাদের ঘোড়াগুলো চিহি চিহি শব্দ শুরু করে এবং সামনে এগিয়ে যেতে ভয় পায়। জ্যাক বুঝে যায় যে বিপদ খুব কাছেই রয়েছে। তারা দুজনে চারদিকে তাকিয়ে দেখে দূরে একটি জিপ জম্বিদের দিয়ে ঘেরা অবস্থায় দেখা যায়। সেখানে একজন সাধারণ মানুষ একাই নিজেকে অনেকগুলো জম্বির হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। পৃথিবীতে এখন এমনিতেই মানুষ খুব কম বেঁচে ছিল, তাই এখন এই দুইজন যেভাবেই হোক এই লোকটিকে বাঁচাতে চায়। সেই সাথে জ্যাক এবিগেলের নিশানার পরীক্ষাও নিতে চেয়েছিল, তাই সে এবিগেলকে বলে যে তুমি এই লোকটিকে বাঁচাবে। জ্যাক দেখতে চায় যে সে পুরোপুরি প্রস্তুত হয়েছে কিনা। জ্যাক তাকে নির্দেশ দেয় যে স্থিরভাবে টার্গেটকে নিশানায় নাও এবং তারপর তাকে শুট করো। এবিগেল বন্দুক তুলে কিন্তু তাড়াহুড়ো করে গুলি চালিয়ে দেয়। নিশানা ভুল হয়ে যায় এবং সেই গুলি জম্বির গায়ে লাগার পাশাপাশি সার্ভাইভারের উপরও লেগে যায়। এটি দেখে জ্যাক এবিগেলের উপর খুব রাগ করে। এরপর তারা দুজনে দৌড়ে সেই লোকটির কাছে যায়। তারা দেখে যে গুলি লাগা এবং জম্বিদের হামলার কারণে সেই লোকটি এখন আর বাঁচতে পারবে না। তাই জ্যাক তাকে যন্ত্রণায় চটপট করতে ছেড়ে দেওয়ার বদলে নিজেই মেরে ফেলে, যাতে জম্বি যদি তাকে কামড়ে থাকে তবে সে যেন পুনরায় জীবিত হতে না পেরে এবং তাদের জন্য বিপদের কারণ না হয়। তারপর তারা দুজনে সেই মৃত লোকটির গাড়ি এবং জিনিসপত্র তল্লাশি করতে শুরু করে। জ্যাক সেই মৃত লোকটির জুতো নিয়ে নেয়, কারণ তার নিজের জুতো ছিঁড়ে গিয়েছিল। সে যখনই সেই জুতো জোড়া পড়ে তখনই সেখানে মৃত লোকটির আরো সাথীরা অস্ত্র নিয়ে চলে আসে। অনেক সশস্ত্র মানুষ তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তাদের মধ্যে একজন যখন তার মৃত সাথীর জুতো জ্যাকের পায়ে দেখে তখন তাদের সন্দেহ হতে শুরু হয় যে এই দুজন জিনিসপত্র লুট করার জন্য তাদের সাথীকে মেরে ফেলেছে। পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই লোকগুলো জ্যাক ও এবিগেলের ওপর বন্দুক তাক করে। তখন এই লোকেরা ওদের দুজনকে মারতে উদ্যত হয়। তখনই সেই গ্রুপের একটি গাড়ি থেকে মেগান নামে একজন গর্ভবতী মহিলা নিচে নেমে আসে। সে তার সাথীদের এদের দুজনকে ছেড়ে দিতে বলে, কারণ তার মনে হয় তারা খারাপ লোক নয়। তখনই জ্যাক ক্ষিপ্রতার সাথে একটি মেয়ের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং সে বোঝানোর চেষ্টা করে যে তারা তাদের লোককে ইচ্ছাকৃতভাবে মারেনি, তারা তো জম্বি থেকে তাকে বাঁচাতে চেয়েছিল। জ্যাক বলে তাদের তৎক্ষণাৎ এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, কারণ তার সাথীরাও এখানে আসবে। কিন্তু তখনই জ্যাকের কালো গুড়া আবারও জুড়ে জুড়ে চিহি চিহি করতে শুরু করে, যা একটি ওয়ার্নিং ছিল। পরের মুহূর্তেই দূর জঙ্গল থেকে জোরালো শব্দ আসতে শুরু করে। হাজার হাজার জম্বির একটি বিশাল দল তাদের দিকে দৌড়ে আসছিল। জম্বিরা এত দ্রুত ঝাঁপিয়ে পড়ে যে কাউকেই পালানোর সুযোগ দেয় না। বাধ্য হয়ে মানুষ সেখানেই দাঁড়িয়ে অস্ত্র দিয়ে মোকাবেলা করতে শুরু করে। সবার কাছেই অস্ত্র থাকে, কিন্তু জম্বির সংখ্যা এত বেশি ছিল যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধীরে ধীরে গ্রুপের বেশ কিছু লোক একের পর এক জম্বির কামড়ে শিকার হয়ে যায়। যারা বেঁচে থাকে তাদের কাছে লুকানোর মতো কোনো নিরাপদ জায়গা থাকে না এবং কিছুক্ষণের মধ্যেই তাদের সংখ্যা অনেক কমে যায়। এরই মধ্যে একজন শক্তিশালী লোক দুর্ভাগ্যবশত জম্বির কামড়ে সংক্রমিত হয়ে পড়ে। পরিস্থিতি বুঝে সে নিজেকে গুলি করতে চায়, কিন্তু তার বন্দুকে গুলি ফুরিয়ে গিয়েছিল। তখন সবার উপলব্ধি হয় যে তারা জম্বিদের সামনে টিকতে পারবে না। এখন তারা বুঝে গিয়েছিল যে তারা এদের সাথে আর লড়তে পারবে না। তাই এবিগেল গর্ভবতী মহিলাকে নিয়ে গাড়িতে বসায়। গাড়িতে গর্ভবতী মহিলার স্বামীও বসেছিল এবং জ্যাক গাড়ি স্টার্ট করে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। পুরো গ্রুপের মধ্যে এখন শুধু এই চারজনই বেঁচে ছিল, বাকি সবাই জম্বিদের শিকার হয়ে গিয়েছিল। একটি কালো মুখের জম্বি তার সাথীদের মৃত দেখে খুব বেশি রাগান্বিত হয়ে যায়। এদিকে এই চারজন জম্বিদের হাত থেকে প্রাণ বাঁচিয়ে গাড়িতে সফর করছিল। পথে জ্যাক পেছনে বসা মহিলার কাছে জানতে চায় যে তুমি কে এবং
এখানে কি করছিলে? জিজ্ঞেস করার পর জানা যায় যে এই বেঁচে থাকা লোকগুলো শিপটাউন নামের একটি জায়গা যেতে চেয়েছিল যেখানে নিরাপদ মানুষ থাকে, সেখানে প্রয়োজনীয় সমস্ত সুবিধা আছে এবং আমরা সবাই সেখানে গিয়ে একটি স্বাভাবিক জীবন কাটাতে চাইছিলাম। এটি শুনে এবিগেল খুব খুশি হয়, কারণ এটি তো সেই জায়গা যেখানে সে সবসময় যেতে চেয়েছিল। সে বিষয়ে জ্যাক বলল যে এখানে এমন কোনো কলোনি বা এই ধরনের কিছু নেই, কারণ আমি গত 10 বছর ধরে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি, আমি তো এমন কোনো কলোনির দেখা পাইনি। তখনই হঠাৎ মাঝ রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যায়। এই সময় গর্ভবতী মহিলার স্বামী বাইরে আসে, যার নাম ডেভিড। সে তাদের বলে যে আমি একজন মেকানিক এবং আমি এটি ঠিক করতে পারবো, কিন্তু যন্ত্রপাতি না থাকার কারণে গাড়ি ঠিক করতে পারে না। তাই এই লোকেরা গাড়িটি এখানেই ফেলে রেখে পায়ে হেঁটে সফর শুরু করে। অনেক কিলোমিটার পথ চলার পর তারা একটি নির্জন সোসাইটিতে পৌঁছে যায়। এখানে উঁচু উঁচু অট্টালিকা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু চারদিকে মৃত্যুর নীরবতা চেয়ে আছে। এই লোকেরা প্রথমে এই জায়গাটি ভালোভাবে তদন্ত করে। তখন তারা রাত এখানে কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতে তারা আগুন জ্বালিয়ে খাবার রান্না করে। এবিগেল শিপটাউন নামের সেই জায়গা যাওয়ার জন্য ব্যাকুল হয়েছিল। সে এই গর্ভবতী মহিলার সাথে সেই জায়গার ব্যাপারে কথা বলতে শুরু করে। গর্ভবতী মহিলা তাকে জানায় যে আমাদের আগে থেকেই সেই শিপটাউনে থাকা লোকজনের সাথে রেডিওতে যোগাযোগ হয়েছে। সেটি একটি অত্যন্ত সুন্দর জায়গা যেখানে আমরা স্বাধীনভাবে থাকতে পারবো। এই কথাগুলো শুনে এবিগেলের চোখে উজ্জ্বলতা ফুটে ওঠে। অন্যদিকে জ্যাক বাইরে চারদিকে ফাঁদ পেতে দেয়, যাতে তারা যদি ঘুমিয়েও পড়ে তবে বিপদ কাছে আসলে তৎক্ষণাৎ টের পাওয়া যায়। জ্যাক ভেতরে এসে একটি ম্যাপ বের করে এবং সবাইকে বোঝায় যে সে মেগান এবং ডেভিডকে কিছু দূর পর্যন্ত পৌঁছে দেবে এবং তারপর দুজনে আলাদা পথে চলে যাবে। কিন্তু এবিগেল জ্যাকের এই সিদ্ধান্তে খুশি ছিল না। সে জ্যাকের কাছে গিয়ে তার সাথে তর্ক করে যে ডেভিড তার গর্ভবতী স্ত্রীকে সেই জায়গা পর্যন্ত নিরাপদে পৌঁছাতে পারবে না, তাই আমাদের তাদের সাথে যাওয়া উচিত। জ্যাক বলে আমাদের বুদ্ধির সাথে কাজ করা উচিত। দেখো, যেখানে মানুষ বেশি থাকে সেখানে বিপদও বেশি থাকে। কিন্তু এবিগেল জ্যাকের এই সিদ্ধান্তে রাগ করে চলে যায়, যদিও দুজনেই জানতো না যে সেই কালো মুখের জম্বিটি তাদের গাড়ির গন্ধ শুকতে শুকতে সেখানে পৌঁছে গেছে। পরদিন সকালে এবিগেল ছাদে বসে নিজের ছোটবেলার ফটো দেখছিল যে হঠাৎ নিচে গাছপালা থেকে কসকস শব্দ আসে। সে বুঝে যায় যে জম্বি ভেতরে চলে এসেছে এবং সবাইকে ওয়ার্নিং দেওয়ার জন্য নিচে দৌড়ে যায়। যে তখনই পথে একটি জম্বিও তার পেছনে লেগে যায়। এবিগেল নিজের প্রাণ বাঁচানোর জন্য সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করে এবং পুরো শক্তি দিয়ে সেই পিছু নেওয়া জম্বিটিকে একটি জোরে ধাক্কা দেয়। সেই জম্বিটি গড়িয়ে নিচে পড়ে যায়, কিন্তু এই দস্তাদস্তিতে এবিগেলের ব্যালেন্স বিগড়ে যায় এবং সেও পড়ে যেতেই যাচ্ছিল। ঠিক তখনই জ্যাক এসে পৌঁছায় এবং তার হাত ধরে তাকে উপরে টেনে নেয়। ওদিকে বাইরে সেই কালো মুখের জম্বিটি তার বাকি সাথীদের নিয়ে সেই জায়গায় পৌঁছে গেছে, কারণ তারা তাদের মৃত সাথীর গন্ধ চিনতে চিনতে সেখানে এসেছিল। কিন্তু জ্যাক যে ফাঁদ পেতেছিল তা কাজ করে যায়। যখনই জম্বিদের দল ভেতরে ঢোকার চেষ্টা করে একটি বিকট বিস্ফোরণ হয় এবং অনেক জঙ্গি উড়ে গিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জ্যাক সেই বিস্ফোরণ শব্দ শুনে বুঝে যায় যে এখন সেখানে থাকা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো, কারণ সেই দলটি এখন একদম কাছে। ভাগ্যক্রমে এই লোকেরা সেই বিস্ফোরণের সময়ই সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। পথে এবিগেলের মাথায় হঠাৎই একটি আইডিয়া আসে। সে জ্যাককে জানায় যে কাছেই একটি পুরনো বিমানবন্দর আছে যেখানে তার বাবা কাজ করতেন। তার মনে হয় যে হয়তো সেখানে কোনো প্লেন বেঁচে থাকতে পারে যা দিয়ে তারা উড়ে সরাসরি শিপটাউনে পৌঁছাতে পারবে। জ্যাকের কাছে এই প্ল্যানটি খুব ঝুঁকিপূর্ণ মনে হয়। সে স্পষ্ট বলে দেয় যে বিমানবন্দর একটি খোলা জায়গা এবং যদি সেখানে আমরা ঘেরাও হয়ে যাই তবে পালানোর কোনো পথ পাওয়া যাবে না, এবং এরও কি কোনো গ্যারান্টি রয়েছে যে সেখানে কোনো প্লেন পাওয়া যাবে। কিন্তু এবিগেলের জেদ এবং আশা দেখে জ্যাক রাজি হয়ে যায়। যখন তারা বিমানবন্দরে পৌঁছায় তখন সেখানে নিস্তব্ধতা বিরাজ করছিল এবং রানওয়ে একদম ফাঁকা। জ্যাকের কথা সত্যি প্রমাণিত হয়। সেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো জাহাজ দেখা যায় না। কিন্তু তাদের ভাগ্য তখন বদলে যায় যখন তারা একটি পুরনো বন্ধ গ্যারেজের শাটার তুলে। ভেতরে একটি ছোট বিমান দাঁড়িয়েছিল। এটি দেখে সবার চোখে উজ্জ্বলতা চলে আসে, কিন্তু সমস্যা ছিল যে সেই জাহাজটি বছরের পর বছর বন্ধ ছিল। মেকানিক ডেভিড দ্রুত ইঞ্জিন চেক করে বলে এটি চালু করতে 10 মিনিট সময় লাগবে। এখন সময় খুব কম ছিল। ডেভিড দ্রুত যন্ত্রপাতি নিয়ে ইঞ্জিন ঠিক করার কাজে লেগে যায়। তখন জ্যাক এবং এবিগেল আশেপাশে পাহারায় থাকে। তখনই জ্যাক দূরবীন দিয়ে দেখে যে শত শত জম্বি পাগলের মতো তাদের দিকে দৌড়ে আসছে। সে চিৎকার করে সবাইকে সতর্ক করে যে আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে, আমাদের এখনই বেরোতে হবে। এবিগেল এক মুহূর্ত সময় নষ্ট না করে পাইলটের সিটে লাফিয়ে বসে পড়ে। তার বাবা পাইলট ছিলেন, তাই সে ছোটবেলায় ককপিটের কন্ট্রোলগুলো বুঝে নিয়েছিল এবং সেই অস্পষ্ট স্মৃতিগুলো আজ তার কাজে আসতে চলেছিল। বাইরে জ্যাক নিজের গান থেকে গুলির বৃষ্টি বইয়ে দেয় যাতে সে রাক্ষসগুলোকে প্লেনের কাছে আসা থেকে
আটকানো যায়। এবিগেল কাপা কাপা হাতে ইঞ্জিন স্টার্ট করে প্রপেলার ঘুরে, কিন্তু জম্বিরা এখন একদম প্লেনের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। একটি জম্বি তো ঝুলেও পড়ে, যাকে জ্যাক সঠিক নিশানা লাগিয়ে নিচে ফেলে দেয় এবং প্লেন বাতাসে উঠতে শুরু করে। জাহাজটি টেক অফ করতেই সবার মুখে স্বস্তির নিঃশ্বাস আসে। তাদের মনে হয় যে এখন তারা নিরাপদ, কিন্তু এই খুশি মাত্র কয়েক পলকের জন্যই মেহমান হিসেবে প্রমাণিত হয়। যখনই প্লেন কিছুটা উপরে ওঠে, ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে, কারণ 10 বছর ধরে বন্ধ থাকা মেশিনটি জবাব দিয়েছিল। ইঞ্জিনে একটি বিস্ফোরণ হয় এবং প্লেনটি দ্রুত নিচের দিকে পড়তে থাকে। জ্যাক নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগায় এবং প্লেনটিকে গাছের উপর ক্র্যাশল্যান্ড করায়। ঝটকা তো অনেক লাগে, প্লেনের ধ্বংসাবশেষ উড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে কারো প্রাণঘাতী চোট লাগে না। এখন তাদের কাছে পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় অবশিষ্ট ছিল না। তারা তাদের জিনিসপত্র তুলে নেয় এবং ফের একটি অজানা সফরে বেরিয়ে পড়ে। মাইলের পর মাইল পায়ে হাঁটার পর তারা একটি জনশূন্য রেলওয়ে স্টেশনে পৌঁছায়, যেখানে ভাঙাচুরা বগিগুলো দাঁড়িয়েছিল। রাত হয়ে গিয়েছিল এবং চারদিকে গভীর অন্ধকার ছিল। জ্যাক পুরো এলাকাটি স্ক্যান করে এবং যখন নিশ্চিত হয় যে সেখানে কোনো বিপদ নেই, তখন সে সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা ম্যাপ চেক করে দেখে যে শিপটাউন এখন মাত্র 2 দিনের দূরত্ব। সেই রাতে সেই গর্ভবতী মহিলা মেগান জ্যাকের কাছে আসে এবং তাকে ধন্যবাদ জানায়। সে বলে যে যদি তুমি না থাকতে তবে আমরা কবেই মারা যেতাম। তার কথাগুলো শুনে পাথর মনের জ্যাকও গলতে শুরু করে। সে মেগানকে তার বুকে চাপা থাকা সেই রহস্যের কথা বলে, যা তাকে এত কঠোর করে দিয়েছিল। সে বলে যে 10 বছর আগে যখন এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল, তখন তার নিজের স্ত্রী সংক্রমিত হয়ে গিয়েছিল এবং তাকে নিজের হাতেই নিজের স্ত্রীকে গুলি করতে মারতে বাধ্য হয়েছিল। সেই দিন জ্যাকের ভেতরের মানুষটি মরে গিয়েছিল, কিন্তু আজ মেগানকে দেখে সে আবারও একটি উদ্দেশ্য খুঁজে পেয়েছে। সে কথা দেয় যে সে মেগানকে ঠিকঠাকভাবে শিপটাউনে পৌঁছে দিয়েই দম নেবে। অন্যদিকে অন্ধকারের মধ্যে আরেকটি ড্রামা চলছিল। মেগানের স্বামী ডেভিড নিজের পিস্তল নিজের মাথায় রেখে আত্মহত্যা করার চেষ্টা করছিল। আসলে সেই হট্টগোলের মধ্যে একটি জম্বি তার পায়ে কামড়ে দিয়েছিল। যদিও কতটি ছোট ছিল, তাই ভাইরাস তার প্রভাব দেখাতে সময় নিচ্ছিল। ডেভিড জানতো যে সে শীঘ্রই একটি দানবে পরিণত হবে, কিন্তু সে তার স্ত্রীকে একা ছেড়ে যেতে চায়নি। সে সিদ্ধান্ত নিল যে যতক্ষণ পর্যন্ত তার শরীরে প্রাণ আছে, সে তার স্ত্রীকে শিপটাউনের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, তারপর নিজেকে শেষ করে ফেলবে। পরদিন সকালে যখন তারা আবার চলতে শুরু করে, তখন জ্যাকের অভিজ্ঞ নজরে ডেভিডের টলমল পা এড়িয়ে যায় না। জ্যাকের সন্দেহ হয়। জ্যাক ডেভিডকে ধরে সবার নজর থেকে দূরে নিয়ে যায় এবং তার প্যান্ট উপরে তুলে দেখে সেখানে সেই গভীর ক্ষতের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল। জ্যাক তৎক্ষণাৎ নিজের গান ডেভিডের কপালে তাক করে এবং জিজ্ঞেস করে যে তুমি নিজে মরতে পছন্দ করবে নাকি আমি আমার কাজ করব। ডেভিড বলে যে আমি কারো ক্ষতি করব না, আমি শুধু আমার স্ত্রীকে নিরাপদ দেখতে চাই। যখনই আমার মনে হবে যে আমি নিজেকে হারিয়ে ফেলছি, তখনই আমি নিজেকে গুলি করে দেব। ডেভিডের চোখের সত্যতা দেখে জ্যাক তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সফর চলতে থাকে এবং চলতে চলতে আবার রাত হয়ে যায়। তখনই তারা জঙ্গলের মাঝখানে একটি বাড়ি দেখতে পায়। সেই বাড়িটি সেখানে থাকা অদ্ভুত ছিল। জ্যাক সতর্ক হয়ে বন্দুক তাক করে এগিয়ে যায়। যখনই তারা বাড়ির কাছে পৌঁছায়, হঠাৎই একটি তীব্র স্পটলাইট তাদের চোখে পড়ে এবং স্পিকারে একটি গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়, নিজেদের অস্ত্র ফেলে দাও, নতুবা গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে। জ্যাক বুঝে যায় যে ভেতরে কোনো মানুষ আছে। এবিগেল সাহস করে সামনে আসে এবং চিৎকার করে বলে যে আমরা কাউকে আঘাত করতে আসিনি, আমাদের শুধু সাহায্য চাই, আমাদের সাথে একজন গর্ভবতী মহিলা আছে। তখনই দরজা খুলে এবং একজন মধ্যবয়স্ক লোক বাইরে আসে। সে নিজেকে একজন সায়েন্টিস্ট বলে পরিচয় দেয় এবং বলে যে তোমরা এখন নিরাপদ, শুধু নিজেদের বন্দুক বাইরে রেখে এসো। শর্ত মেনে তারা ভিতরে যায় এবং সেই লোকটি তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানায়। সায়েন্টিস্ট বলে যে সে এই জায়গাটি ছেড়ে কেন যায়নি, কারণ এখানে তার রিসার্চ করতে খুব সুবিধা হয়। সায়েন্টিস্ট সবাইকে খাবারও দেয়। সেখানে ডাইনিং টেবিলে হরেক রকমের খাবার সাজানো ছিল, এমন খাবার যা তারা হয়তো গত 10 বছরে দেখেনি। ক্ষুধার্ত নেকড়েদের মতো তারা খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কথার ফাঁকে সায়েন্টিস্ট কিছু অদ্ভুত কথা বলতে শুরু করে। সে বলে যে এই ভাইরাস আসলে খারাপ নয়, এটি মানুষের আপগ্রেড। সে পাগলের মতো বোঝায় যে দুর্বল মানুষেরা শেষ হয়ে যাবে এবং শুধু শক্তিশালীরাই জম্বি হয়ে রাজত্ব করবে। তার এই কথাগুলো শুনে জ্যাক এবং বাকি লোকজনের খটকা লাগতে শুরু করে। তারা অনুভব করে যে এই লোকটি স্বাভাবিক নয়। তখনই ডেভিডের শরীর খারাপ হতে শুরু করে। ভাইরাস এখন দ্রুত নিজের প্রভাব দেখাচ্ছিল। সে ওয়াশরুমে যায় এবং আয়নায় দেখে যে তার শিরাগুলো কালো হয়ে গিয়েছিল এবং চোখ রক্তের মতো লাল হয়ে উঠেছিল। সে বুঝে যায় যে তার সময় ফুরিয়ে এসেছে। যখন সে ফিরে আসে, তখন দেখে যে জ্যাক, এবিগেল এবং মেগান অজ্ঞান হয়ে সোফায় পড়ে আছে। সেই সায়েন্টিস্ট তাদের ড্রিঙ্কসে অজ্ঞান করার ঔষধ মিশিয়ে দিয়েছিল। ডেভিড রাগে সেই সায়েন্টিস্টের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেই সায়েন্টিস্ট রিমোট ডিভাইসের একটি বোতামে টিপ
দেয়। বোতাম টিপতেই ডেভিসের শরীর একটি জোরালো ঝটকা খায়। সে অসহায় হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সায়েন্টিস্ট একটি শয়তানি হাসির সাথে জানায় যে সে বছরের পর বছর অনেক করে এমন একটি ডিভাইস তৈরি করেছে যা জম্বিদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে। এখন তার জম্বিদের ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং সে তাদের রাজা। ডেভিডের চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসতে থাকে। যখন পুনরায় তার চোখ খুলে তখন সে নিজেকে এবং তার সাথীদের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। সেটি একটি ল্যাবরেটরির মতো জায়গা ছিল। সায়েন্টিস্ট তাদের সামনে দাঁড়িয়ে বলে যে এখন তোমরা আমার এক্সপেরিমেন্টের অংশ হবে, এবং তারপর সে তাদের জিজ্ঞেস করে তোমরা কি আমার স্ত্রীর সাথে দেখা করতে চাও। সে একটি খাঁচার দিকে ইশারা করে যার ভেতর একটি হিংস্র জম্বি মহিলা বন্দী ছিল। এটি সেই সায়েন্টিস্টেরই স্ত্রী ছিল যার উপর সে নিজের উন্মাদ পরীক্ষাগুলো চালিয়েছিল। সেই সায়েন্টিস্ট সেই খাঁচার দরজা খুলে দেয়। জম্বি হয়ে যাওয়া তার স্ত্রী গর্জন করতে করতে বাইরে আসে এবং সায়েন্টিস্টের উপর হামলা করতে উদ্যত হয়, কিন্তু সায়েন্টিস্ট বোতাম টিপে জম্বি মহিলাটি তার ইশারায় বন্দী থাকা জ্যাক এবং বাকি লোকজনের উপর এগিয়ে যেতে থাকে। জম্বি হয়ে যাওয়া সেই মহিলাটি জ্যাকের উপর হামলা করে, কিন্তু জ্যাক তাকে লাথি মেরে পেছনে ঠেলে দেয়। ঠিক সেই মুহূর্তেই ডেভিডের শরীরে ভাইরাসের শক্তি চলে আসে এবং সে এক ঝটকায় নিজের দড়ি ছিঁড়ে সবাইকে মুক্ত করে দেয়। এটি দেখে বিজ্ঞানী ভয় পেয়ে পালিয়ে যায়। সময় নষ্ট না করে এই চারজন বাইরে বেরিয়ে বিজ্ঞানীর গাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেই পাগল বিজ্ঞানী তার ডিভাইসের সাহায্যে জম্বি বাহিনীকে তাদের পেছনে লেলিয়ে দেয়। সামনে রাস্তা বন্ধ থাকার কারণে তাদের গাড়ি ছেড়ে পায়ে হেঁটে পালাতে হয়। ডেভিড জানতো যে এখন তার শেষ সময় গনিয়ে এসেছে, তাই সে তার স্ত্রীকে কথা দিয়ে তাদের আগে পাঠিয়ে দেয় এবং নিজে একাই জম্বিদের সাথে লড়াই করতে নেমে পড়ে। সে অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত মারা যায়। এদিকে এরা পালানোর সুযোগ পেয়ে যায় এবং জ্যাক ও এবিগেল মেগানকে পাঁচগুলা করে তুলে নিয়ে দৌড়ে শিপটাউনের কিনারায় পৌঁছে যায়। টাওয়ারে থাকা গার্ডরা গুলি চালিয়ে জম্বিদের উপর হামলা করে তাদের বাঁচিয়ে নেয়। তাদের জন্য একটি নৌকা আসে এবং তারা নৌকায় চড়ে সুরক্ষিতভাবে ভেতরে পৌঁছে যায়। কালো মুখওয়ালা প্রধান জম্বি বাকি জম্বিদের থামিয়ে দেয়, কারণ তারা জল পার হতে পারত না। পরের দিন সকালে যখন তাদের চোখ খুলে তখন তারা দেখে যে এই জায়গাটি অনেকগুলো বড় বড় জাহাজকে জোড়া লাগিয়ে বানানো হয়েছে। জ্যাকের এই বীরবারটা পছন্দ হয় না। সে এবিগেলকে বলে আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু এবিগেল পরিষ্কার মানা করে দেয়। এত বছর পর মানুষের মধ্য থেকে যে আনন্দ সে পাচ্ছিল তা সে ছাড়তে চায়নি। এই নিয়ে বাবা মেয়ের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়ে যায়, কারণ জ্যাক বিপদ দেখতে পাচ্ছিল আর এবিগেল দেখতে পাচ্ছিল জীবন। অন্যদিকে মেগান একটি কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ডাক্তার বলে যে সে দ্রুতই মারা যাবে। সে তার সন্তানকে জ্যাকের হাতে সঁপে দিয়ে যায়। কিছুদিন পর এবিগেল দেখে যে সে যে ছেলেটিকে পছন্দ করে সে একটি গোপন কেবিনে যাচ্ছে। সেখানে গিয়ে জানা যায় যে পুরো শহরের নিচে বোমা লাগানো আছে, যাতে বিপদের সময় শহরটি উড়িয়ে দেওয়া যায়। কিন্তু বিপদ ঠিক সেই মুহূর্তে হানা দেয়, কারণ সেই বিজ্ঞানী জম্বি কিংকে নিয়ন্ত্রণ করে সেখানে হামলা করে দেয়। জলের পথ দিয়ে প্রচুর জম্বি শহরে উঠে আসে এবং মানুষকে খেতে শুরু করে। জ্যাক সাথে সাথে এবিগেলকে বাঁচানোর জন্য জম্বিদের মারতে মারতে এবিগেলকে খুঁজতে থাকে। অবশেষে সে এবিগেলের কাছে পৌঁছে যায়। যখন বিজ্ঞানী এবিগেলের ওপর হামলা করে তখন জ্যাক বিজ্ঞানীর সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং সুযোগ বুঝে তার হাতে থাকা কন্ট্রোল ডিভাইসটি ভেঙে ফেলে। পাওয়ার শেষ হতেই জম্বিরা সেই বিজ্ঞানীকেই চিড়ে খেয়ে ফেলে। শহরের মধ্যে সবাই সুরঙ্গের পথ দিয়ে পালাতে থাকে। অন্যদিকে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি এবিগেল এবং জ্যাকের আসার অপেক্ষা করে, যাতে সে দ্রুত শহরটিকে উড়িয়ে দিতে পারবে। যখন এবিগেল জ্যাকের পেছনে দৌড়াচ্ছিল তখন প্রধান জম্বি এবিগেলকে ধরে ফেলে। জ্যাক সাথে সাথে প্রধান জম্বির ওপর হামলা করে, কিন্তু এবিগেলের নজর জম্বিটির হাতের ব্রেসলেটের ওপর পড়ে। এটি সেই ব্রেসলেট। এই ব্রেসলেটটি সে ছোটবেলায় নিজে বানিয়ে তার বাবাকে দিয়েছিল। সে বুঝতে পারে যে এই জম্বিটি আসলে তার বাবা, কিন্তু জ্যাক দ্রুত এবিগেলকে টেনে সেখান থেকে নিয়ে যায়। সেই ছেলেটি রিমোটে টিপে পুরো শিপটাউনকে বিস্ফোরণে উড়িয়ে দেয়, কিন্তু সাইয়ের স্তূপ থেকে সেই জম্বি কিং আবারও উঠে দাঁড়ায় এবং সেখানে চলে আসে। জ্যাক সাথে সাথে ভয় না পেয়ে তার সাথে লড়াই শুরু করে দেয়, কিন্তু জ্যাক দুর্বল হতে শুরু করে। জ্যাককে মৃত্যুর মুখে দেখে এবিগেল সাথে সাথে মাটি থেকে একটি বন্দুক তুলে নেয়। সে জানতো যে সামনে দাঁড়িয়ে থাকা জম্বিটি তার নিজের বাবা, কিন্তু সে এটাও দেখছিল যে সেই জম্বিটি সেই মানুষটিকে মারছে যে তাকে 10 বছর ধরে একজন বাবার মতো লালন পালন করেছে। তাই সে এক মুহূর্ত না ভেবে নিজের অতীতকে ভুলে গিয়ে সরাসরি সেই জম্বি প্রধানকে গুলি করে দেয় এবং এই কাহিনী এখানেই শেষ হয়। এবিগেল যখন নিজের অতীতকে ভুলে তার আসল বাবার মাথায় গুলি চালালো তখন সে শুধু একটি জম্বিকেই মারেনি, বরং প্রমাণ করে দিল যে রক্তের সম্পর্কের চেয়ে বড় হলো সেই টান যা বিপদে আগলে রাখে। শেষ পর্যন্ত শিপটাউন ধ্বংস হয়ে গেলেও মেগানের সেই ছোট্ট শিশুটির মাঝে কি আবার নতুন করে বেঁচে থাকার আশা খুঁজে পাবে জ্যাক আর এবিগেল। এই পৃথিবী হয়তো বদলে গেছে, কিন্তু মানুষের টিকে থাকার অদম্য জেদ আজও শেষ হয়ে যায়নি। কেমন লাগলো আজকের এই মুভি এক্সপ্লেনেশন?
ডেস্টিনেশনটি। এবিগেলের জায়গায় আপনি থাকলে কি পারতেন নিজের বাবার ওপর ট্রিগার চাপতে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর মুভি জগতের এমন সব দুর্দান্ত মুভি এক্সপ্লেন এবং লোমহর্ষক সব ভিডিও সবার আগে পেতে সিনেগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।